নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথেই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই নজর রাখবো বিগ ব্রেকিং খবরে, যে খবরে নজর না রাখলেই নয়। ইতিমধ্যেই যে খবর রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা। একেবারে ঠিক শুনছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা। বোন রেহানাকে নিয়েই গণভবন ছেড়েছেন হাসিনা, যে তার সূত্রের খবর। ইতিমধ্যেই কাপ্টারে চেপে এবার নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একদিকে যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভব পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেনই বা ছেড়েছেন? তাহলে কি তিনি ভয় পেয়েছেন আদতে? সেই জানবো বিস্তারিত। আমার সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা, আর কি বলবে গোটা বিষয়ে? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন, এবং ইস্তফা দেওয়ার আগে সেনা তাকে ৪৫ মিনিট সুযোগ দিয়েছিল, যে ৪৫ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে হবে। এরপর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেয়নি সেনাবাহিনী। মোটামুটি আজকে বাংলাদেশের যে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, সেই মানে যে নাছোর যে বাসিন্দারা, বাংলাদেশের বাসিন্দারা অর্থাৎ জামাতপন্থী, বিএনপি পন্থী এবং বাংলাদেশের একাধিক কমিউনিস্ট পন্থী যে আন্দোলনকারীরা, তারা যখনই গণভবনের দিকে একের পর এক আসতে শুরু করে, তখনই কিন্তু বাংলাদেশ সেনা আর কোন রকম রিস্ক নেয়নি। বাংলাদেশ সেনা তখন আজকে সকালবেলার পরের থেকেই বাংলাদেশ সেনা কিন্তু এবার একটা নিজেদের মতো অবস্থান নিয়ে নিয়েছিল, এবং যেটা মানে শেখ হাসিনার এই পদত্যাগ না করলে এইভাবে যে বাংলাদেশের যে আন্দোলন থামবে না, সেটা কোথাও একটা বুঝতে পারছিল সেনা। পাশাপাশি সেটার মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মানে গণবিদ্রোহের সঙ্গে তারা সমন্বয় রেখে চলছিল, সে কথা আজকে আর অনস্বীকার্য। কারণ কালকেও শেখ হাসিনার বাসভবনে বৈঠক হয়েছে, তারপর এমন কি ঘটনা ঘটলো, যে ঘটনার পর থেকেই একেবারে বাংলাদেশ সেনাকে সাথে সাথে এই ডিসিশনটা নিতে হলো। এবং যেখানে গতকাল ঢাকার হাইকোর্ট অর্ডার দিয়েছিল গুলি চালানোর জন্য, সেই জায়গাতে শেখ হাসিনা এই যে সরাসরি তিনি পদত্যাগ করবেন, মূল সিদ্ধান্তে পদত্যাগ করবেন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে যে ইসলামিক যে কান্ট্রিগুলি রয়েছে, তুমি যদি পাকিস্তানের চিত্র দেখো, পাকিস্তানও ওইভাবে বারবার সেনা অভ্যুত্থান হয়েছে। তুমি যদি সিরিয়ার পরিস্থিতি দেখো, সিরিয়াতেও এই যুদ্ধ করে আজকে পুরো সিরিয়াতে শেষ হয়েছে। তুমি যদি যে কোনো মানে এই যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলি অর্থাৎ ইসলামিক কান্ট্রিগুলি, সেই ইসলামিক কান্ট্রি কিন্তু বারবার এই বিশ্ব দেখে এসছে। এবং পাকিস্তানের বাংলাদেশের একটা অংশ এখনো পাকিস্তান পন্থী জামাতের একটা জামাত তো সরাসরি পাকিস্তানের আইএসআই মান্ডেতে চলছে। গতকাল শেখ হাসিনা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, যেহেতু তিনি রিজাইন অলরেডি করে দিয়েছেন, তাই কিছু প্রাক্তন হয়ে গেছেন, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে ঢাকা পাকিস্তানের হাই কমিশন থেকে কিন্তু এই ফান্ডিং হচ্ছে, সেটা কিন্তু গতকালই শেখ হাসিনা কিন্তু তিনি বারবার জানিয়ে দিয়েছেন। এবং তারপরই দেখা গেল আজকে শেখ হাসিনা যে সকালবেলায় কিন্তু শেখ হাসিনাকে কিন্তু এই যে বাংলাদেশ যে সেনাবাহিনী, তারা কিন্তু আর কোন রকম কোন রিস্ক নিতে চাইছিল না। এটা দুটো হতে পারে, এক বাংলাদেশ সেনাবাহিনী হয়তো চায়নি আর কোনো রক্তপাত হোক, তাহলে সেনার সঙ্গে যদি তোমার হচ্ছে বাংলাদেশের এই জামাতপন্থী, বিএনপি পন্থী, বাংলাদেশ কমিউনিস্ট পন্থীদের যদি সরাসরি সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে কিন্তু মিছিল আরো বাড়বে, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের আরো চাপ বাড়বে। এইটা একটা হতে পারে। অন্যদিকে আর একটা হতে পারে, কি হতে পারে, যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বিগত ৪-৫ দিন ধরেই হাসিনার সঙ্গে খুব একটা থাকছিল না। অর্থাৎ তাদের যে ইসলামিক যে রাষ্ট্রগুলি, সেইখানে যে সেনা অভ্যুত্থানের যে চেনা ছবি আমরা দেখি, সেটা বারবার দেখেছি পাকিস্তানে, বাংলাদেশেও আমরা দেখেছি সেনা অভ্যুত্থানের এর আগে ছবি, এরশাদের সময় কিভাবে সেনা অভ্যুত্থান হয়েছিল, সেই ছবিও আমরা দেখেছি। সেই ছবি হয়তো আজকে আবার ছিল, অর্থাৎ বাংলাদেশ সেনার হাত থেকে। এখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেটা অনেক পরের বিষয়, কিন্তু বাংলাদেশ সেনার যে প্রধান কিছুক্ষণের মাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। কিন্তু একটাই প্রশ্ন, যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, তারপরে এই যে বাংলাদেশে গতকাল সিরাজগঞ্জের যে ঘটনা ঘটলো,
সেই ঘটনা কেন বাংলাদেশ সেনা রুখতে পারলো না? অর্থাৎ যে 18 জন পুলিশ কর্মীকে পিটিয়ে হত্যা করা হলো, এইটা বাংলাদেশ বা পাকিস্তান বা এই ধরনের ইসলামিক কান্ট্রি ছাড়া পৃথিবীর কোনো সভ্য দেশে কিন্তু এইরকম হয় না। একমাত্র এই ইসলামিক কান্ট্রির যে দেশগুলি, সেইগুলিতেই এই ছবি বারবার আমরা দেখে এসেছি এবং তখনও কিন্তু সেনার দেখা পাওয়া যায়নি। অর্থাৎ তাহলেই বুঝতে হবে যে বাংলাদেশ সেনা 2-3 দিন ধরেই কিন্তু শেখ হাসিনার সঙ্গ দিচ্ছিল না। হয়তো শেখ হাসিনার সঙ্গে তারা একটা ডায়লগ ওপেন রেখেছিল যে তাকে কত তাড়াতাড়ি পদত্যাগ করানো যায় এবং আজকে সকালবেলা সেই যে চেনা ছবি, সেই চেনা ছবি সকালবেলা থেকেই ফিরতে পারে। ইতিমধ্যে গণভবন অর্থাৎ বাংলাদেশের যে গণভবন, সেই গণভবন দখল করে দিল হচ্ছে বিক্ষুব্ধকারীরা। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে যে অচল অবস্থা, সেই অচল অবস্থা তুঙ্গে এবার যেটা সবচাইতে বড় বিষয় হয়ে আসছে যে বাংলাদেশের যে প্রায় 60 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু বুঝেই এখন দিল্লিকে সাবধানে পা ফেলতে হবে। তবে শেখ হাসিনা তিনি নিজে চেয়েছিলেন যে ভারত বিমান পাঠান, কিন্তু ভারত এই ক্ষেত্রে বিমান পাঠাতে অস্বীকার করে। তাহলে ভারতের মাটিতে আবার জামাত ভারতের মাটি কিন্তু ইতিমধ্যেই ছেয়ে গেছে। ভারতেও প্রচুর জামাতপন্থী নেতারা আছে, সিমিপন্থী নেতারা আছে, এছাড়া অন্যান্য যে সংগঠন সেগুলোও কিন্তু ভারতে বিরাজমান। তাই ভারতের মাটিতে নতুন করে একটা অস্থিরতা তৈরি হবে, সেটা কেন্দ্রীয় সরকার ভালো মতো বুঝেছে। তাই কেন্দ্রীয় সরকার সরাসরি অস্বীকার করেছে যে বাংলাদেশে তাকে বাংলাদেশে বিমান পাঠানো যাবে না। তাই ভারত শেষ পর্যন্ত বাংলাদেশে বিমান পাঠানো যায়নি। শেখ হাসিনার যে বিমান ইতিমধ্যেই রওনা হয়েছে তোমার হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আমি একটি বিষয় জানতে চাইবো নীল, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা। এবার কি তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও সেটাই? কেননা সেক্ষেত্রে ছাত্র আন্দোলন আজ শুধুমাত্রই ছাত্র আন্দোলনে নয়, বাংলাদেশ জুড়ে তার প্রভাব ফেলেছে, গোটা দেশ জুড়ে। তাহলে কি তিনি ভয় পেয়েছেন ছাত্রদের, নাকি ভয় পেয়েছেন বাংলাদেশবাসীকে? এখন তিনি বাংলাদেশবাসীকেও ভয় পায়নি, তিনি বাংলাদেশের ছাত্রদেরও ভয় পায়নি। এই বাংলাদেশের এই যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কিন্তু খুব কেয়ারফুলি করা হয়েছিল। একদিকে যেমন ইসলামিক কান্ট্রিগুলির ফান্ড ছিল, অন্যদিকে চায়নার ফান্ড ছিল, পশ্চিমা একাংশের ফান্ড ছিল। আমি এর আগেও বারবার করে বলেছি, বাংলাদেশের এই ছাত্র আন্দোলন কোনো আন্দোলনই না। এই ছাত্র আন্দোলনটাকে সামনে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে বাংলাদেশ যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা আর্মি অ্যাডমিনিস্ট্রেশন, সেই আর্মি অ্যাডমিনিস্ট্রেশনে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিশ্বস্ত সহচররাই থাকতেন। এইটাই ইসলামিক কান্ট্রিগুলির এটাই একটা ভিত্তি যে যেহেতু বাংলাদেশের সেনা শাসন অনেকদিন ছিল না, তার জন্য এই মাত্র যে খবর পাওয়া যাচ্ছে যে আগরতলাতে শেখ হাসিনা নামলো, এই মাত্র সব থেকে যে বড় খবর আমরা জানাচ্ছি, এই মুহূর্তে সব থেকে যে বড় খবর জানাচ্ছি, এই আগরতলা শেখ হাসিনা নামলো, আগরতলা শেখ হাসিনা নামলো। এই মুহূর্তে যে বড় খবর আমরা জানাচ্ছি, এই মুহূর্তে দর্শক বন্ধুরা যে খবর আমরা জানাচ্ছি যে আগরতলা নামলেন শেখ হাসিনা, কলকাতা নয়, আগরতলা নামলেন শেখ হাসিনা। এই মুহূর্তে যে খবর ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে শেখ হাসিনার হেলিকপ্টার কলকাতা নয় বরঞ্চ আগরতলাতে নেমেছে। এই মুহূর্তে শেখ হাসিনার যে বিমান, যে শেখ হাসিনার হেলিকপ্টার, সেই হেলিকপ্টার কিন্তু আগরতলা বিমানবন্দরে নেমেছে। কিছুক্ষণ আগেই শেখ হাসিনার যে বিমান, সেই শেখ হাসিনার বিমান আগরতলা বিমানবন্দরে নেমেছে। শেখ হাসিনার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার কিন্তু আগরতলা বিমানবন্দরে নেমেছে। এটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, শেখ হাসিনার হেলিকপ্টার আগরতলা বিমানবন্দরে নেমেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নিউজ ভ্যানগার্ড সবার প্রথমে এক্সক্লুসিভ তথ্য আপনাদের কাছে দিচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার হচ্ছে আগরতলা বিমানবন্দরে নেমেছে। আগরতলা বিমানবন্দর থেকে তার যে বিশেষ বিমান
অর্থাৎ সেনার বায়ুসেনার যে বিশেষ বিমান, সেই বিমান কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে পৌঁছাবে। এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, সেই বড় খবর হচ্ছে আগরতলায় নেমেছে শেখ হাসিনার বিশেষ হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে চড়ে আগরতলা থেকে সরাসরি শেখ হাসিনা দিল্লিতে যাবে। অর্থাৎ ভারতে আশ্রয় নিলেন, ভারতে নিরাপদ আশ্রয় নিলেন হচ্ছে শেখ হাসিনা। ভারতে নিরাপদ ভাবে আশ্রয় নিলেন শেখ হাসিনা। তার বোন রেহেনাকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। ভারতে তার বোন শেখ হাসিনাকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। শতাব্দী, একেবারে আমরা সরাসরি দেখাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে বায়ুসেনার বিশেষ বিমান এবার আগরতলায় অবতরণ করেছে বাংলাদেশ। সরাসরি আমরা সেই তথ্য তুলে ধরছি এক্সক্লুসিভ ভাবে। যেমন নীল, আমরা জানার চেষ্টা করব যে যে তথ্যটা তুমি দিচ্ছিলে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোথায় এবার পাড়ি দিচ্ছেন, তাহলে কি শান্তির ফেরাতে এবার তার ভারতের উদ্দেশ্যে রওনা? সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছে আমাদের সঙ্গে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীলের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। নীল, যে তথ্য তুমি দিচ্ছিলে আরো একবার তোমাকে বলে রাখছি যে ইতিমধ্যে যে খবর আমরা পেলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার আগরতলার তার বিমান অবতরণ করেছে। কোথায় যাচ্ছেন ভারতে এসে, তিনি কোথায় রওনা দিবেন, কি রয়েছে? দেখো, এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, সেই বড় খবর অনুযায়ী হচ্ছে আগরতলা বিমানবন্দরে শেখ হাসিনার যে বিশেষ হেলিকপ্টার, সেই বিশেষ হেলিকপ্টার এসে নেমেছে এবং হেলিকপ্টারে করে, বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে তিনি চলে যাবেন হচ্ছে ঢাকাতে, মার্জনা করবেন দিল্লিতে, নয়াদিল্লিতে গিয়ে তিনি নিরাপদ আশ্রয় দেবেন। অর্থাৎ ভারত সরকার শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল। এই যে ছবি, এই ছবির যদি ইতিহাস দেখা যায় তাহলে ইতিহাসটা বহু পুরনো। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সময়তে তিনি ঢাকাতে ছিলেন, তার দুদিন আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছিল যে ঢাকাকে, যে শেখ হাসিনার যে ফ্যামিলি, অর্থাৎ বঙ্গবন্ধুর ফ্যামিলির উপর কিন্তু আক্রমণ করবে সে দেশের সেনা এবং তাকে গুলি করে হত্যা করার চক্রান্ত করা হচ্ছে। সেই সময় তৎকালীন ইন্দিরা গান্ধী তিনি কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রীকে তার কিন্তু এই যে বার্তা, সেই বার্তা কিন্তু পৌঁছে দিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। এবং ভারতীয় গোয়েন্দারা কিন্তু আমার কাছে যে আমি যেই তথ্য দিল্লি থেকে বহু সেই সময় প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গে অনেক সময় গল্পের ছলে তাদের সঙ্গে সেই অপারেশনের যে খবর অনেক সময় শুনেছিলাম, সেই সময়তে শুনেছিলাম যে ভারতীয় যারা গোয়েন্দারা থাকে তারা বারবার কিন্তু বুঝিয়েছিল শেখ মুজিবুর রহমানকে এবং শেখ মুজিবুর এবার তোমাকে এই তথ্যে আসার আগে 2:45 পদত্যাগ করলেন শেখ হাসিনা, রওনা দিলেন ভারতের উদ্দেশ্যে। খবর এএফপি। 2:40 দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। 2:30 অগ্নিগর্ভ বাংলাদেশ শেখ হাসিনা এই মুহূর্তে ছাড়লেন। 2:20 দেশের শান্তি রক্ষায় পদত্যাগ করতে পারেন শেখ হাসিনা, সেই খবর কিন্তু সবার আগে। 2:15 ডাক পেয়েছেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নু। অর্থাৎ তাহলে বুঝতেই পারছেন যে এই যে ছবি, সেই ছবি কিন্তু চেনা চিত্রনাট্য। কারণ সেনাবাহিনী কিন্তু 2:15 বৈঠকে ডাক দিয়েছেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নু। এই দুজন জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মোহাম্মদ এবং দলের মহাসচিব মুজিবুল চুন্নু সেনা প্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। শুরু হয়েছে বৈঠক। এই বৈঠকের পরই জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ সেনার কিন্তু এইটা একটা চেনা প্ল্যাটফর্ম ছিল। সেই চেনা প্ল্যাটফর্মেই বাংলাদেশ সেনা সমস্ত কিছু সামলাবেন। এবার যে ইতিহাসের পাতায় চোখ রাখবো, তৎকালীন যারা ভারতের গোয়েন্দারা ছিলেন তারা বারবার কিন্তু শেখ হাসিনার যে বাবা, শেখ হাসিনার যিনি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝিয়েছিলেন যে তিনি যদি বাংলাদেশে আর 5 দিন লেট করে তাকে হত্যা করা হবে। কিন্তু ভারতের গোয়েন্দাদের সমস্ত তথ্য কিন্তু উড়িয়ে দিয়েছিলেন মুজিবুর এবং তিনি বলেছিলেন আমার দেশের লোক আমাকে মারবে, আমার দেশের সেনারা আমাকে মারবে, এই রকমটা হবে না, যদি মারেও আমি বুক পেতে নেব। ভারতীয় গোয়েন্দাদের
যে সেই বার্তা কিন্তু মানেননি শেখ মুজিবুর রহমান। তার পরিণাম কি হয়েছিল আমরা সবাই জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তার পরিবারকে দিতে হয়েছিল প্রাণ, বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর হয়। এই হচ্ছে বাংলাদেশের তৈরি হওয়ার পর এই ছিল বাংলাদেশের ইতিহাস। এই ইতিহাসের পরে বাংলাদেশে আমরা কি দেখলাম, যে বিএনপি সহ একাধিক পার্টি আসলো, তাদের আমলেও কিন্তু বারবার তারাও সরকার ক্ষমতা পরিবর্তন করতে চায়নি। একের পর এক এইরকম চেনা চিত্রনাট্য, অশান্ত ঢাকা। বাংলাদেশে যখনই বিএনপির আমলে বহু সংখ্যালঘু মা বোনেরা তারা ইজ্জত হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন। সংখ্যালঘুরা একে একে দেশ ছেড়ে এসে তারা কখনো ত্রিপুরা, কখনো আসাম, কখনো মেঘালয়, কখনো বেশিরভাগটাই অবশ্য পশ্চিমবঙ্গকে উদ্বাস্তুর চাপ বইতে হয়েছে। এটাই দিস ইজ দ্য ফ্যাক্ট বাংলাদেশের। এবার যে বাংলাদেশের যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু বাংলাদেশ, আমি আমার সহকর্মীদের আগে কিছুক্ষণ আগে শেয়ার করছিলাম যে বাংলাদেশের এই আন্দোলনের কোথা থেকে শুরু। বাংলাদেশের এই আন্দোলনটা শুরু হয়েছে বাংলাদেশের যে শেখ হাসিনার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, শেখ হাসিনার যে আর্মি অ্যাডমিনিস্ট্রেশন, শেখ হাসিনার যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে গোপালগঞ্জের, অর্থাৎ বঙ্গবন্ধুর ভাবধারায় যারা রয়েছেন তাদেরকে দিয়েই বেশিরভাগ এই অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছিলেন। তার জন্য শেখ হাসিনা বিগত 15 বছর ধরে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট, একটা সরকার চালাচ্ছিলেন। বিরোধীরা, বাংলাদেশের জামাত সহ যে উগ্রপন্থীরা, তারা বুঝতে পেরেছিল যে এই যে মুক্তিযুদ্ধের বাড়ি থেকে যদি ছেলেমেয়েরা এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে বসে, তাহলে বাংলাদেশের ক্ষমতা তাদের জন্য দখল করা সম্ভব নয়। এইটা কার্যত বহু দেরিতে বুঝেছে জামাতপন্থীরা। তার জন্য জামাতপন্থীরা কি করলো, যে কোটা সংস্কার আইনের নাম করে বাংলাদেশের এই তীব্র থেকে তীব্রতর আন্দোলনটাকে সামনে নিয়ে আসলো। এবং সেই যে বাংলাদেশের যারা সেখানকার যারা বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটির এর একটা অংশ রয়েছেন, তারা অনেকেই মনে মনে হয়তো এই আন্দোলনটাকে বিরোধিতা করছেন, কিন্তু তাদের জীবন জীবিকা রুটি বাঁচাতে গেলে এই আন্দোলনের পক্ষে আসা ছাড়া কোনো গতি আর নেই। অন্যদিকে বাংলাদেশের যে একটা বড় অংশের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাতপন্থীদের যে ফান্ড, যেটা চায়না হয়ে আসছিল, যেটা পাকিস্তান হয়ে আসছিল, যেটা পশ্চিমা দেশের কয়েকটা রাষ্ট্র তাদের হয়ে আসছিল, এই তাদের হাতে বিপুল পরিমাণের অর্থ গিয়েছে, বিপুল পরিমাণের অস্ত্র গিয়েছে, যেটা বাংলাদেশ প্রশাসন ভুরুক্ষণেও শেখ হাসিনা টের পায়নি। এবং না পাওয়ার ফলেই আজকে বাংলাদেশে ফের আমরা দেখলাম আরো একটা গণ অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। বাধ্য হয়ে তিনি আবার ভারতে শরণার্থী হিসেবে, মার্জনা করবেন হয়তো তাকে শরণার্থী বলা যায় না, ভারত তাকে আশ্রয় দেবে, কিন্তু তাকে শরণার্থী হিসেবেই শেষ জীবনটা হয়তো ভারতে কাটাতে হবে। এর আগেও কিন্তু শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপরও কিন্তু তাকে যখন তার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে হয়, তাকে কিন্তু চলে যেতে হয়েছিল বাংলাদেশ ছেড়ে সেই লন্ডনে, এবং লন্ডনে গিয়ে তাকে দীর্ঘ সময় থাকতে হয়েছিল। তারপর বিভিন্ন দেশের সহযোগিতায় তিনি ঢাকাতে ফিরে এসেছিলেন। বিরোধী নেত্রী হিসেবে তিনি যখন আবার কার্যক্রম শুরু করেছিলেন, তার উপর গ্রেনেড হামলা থেকে একাধিক হামলা কিন্তু জামাতপন্থীরা করে, এবং শেখ হাসিনা বাংলাদেশের মসনদে বসুক এটা কোনো মতেই চায়নি সেই সময়তে জামাত, যার জন্য শেখ হাসিনার উপরে বহুবার আত্মঘাতী হামলা করার কিন্তু চেষ্টা করেছিলেন জামাতপন্থীরা, এবং কালক্রমে তিনি বেঁচে গিয়েছিলেন। বাংলাদেশের জনতার একটা রায় দিয়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু বাংলাদেশ, ওই যে বাংলাদেশ তো বাংলাদেশই থাকবে, কারণ তাদের নারীর টার হচ্ছে পাকিস্তানের সঙ্গে। একটা বড় অংশের লোক হচ্ছে তারা ইসলামের যে মৌলবাদ, সেই মৌলবাদের ভাবধারায় বিশ্বাসী, তারা ফান্ডামেন্টালিজমের ভাবধারায় বিশ্বাসী, এবং তাদের যে পাকিস্তানপন্থীর যে নারীর টান, সেই পাকিস্তানপন্থীর নারীর টান তো তাদের থাকবেই। আর এই পাকিস্তানপন্থী নারীর টান থাকার জন্য যে ছবি আমরা বারবার দেখেছি পাকিস্তানে হয়েছে, যে ছবি বারবার দেখেছি আমরা সিরিয়াতে হয়েছে, যে ছবি আমরা দেখেছি বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে
হতে হতে হয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখলাম আজকে ভারতে হতে। এখন প্রশ্ন একটাই যে ভারতে তিনি আশ্রয় নিলেন, কিভাবে আশ্রয় নিলেন? দেখো, ভারতের ইন্টারনাল ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে কথা বলা সম্ভব নয়, তবে একটা অংশ মনে করছে যে ভারত সরকারও হয়তো কোথাও একটা বুঝতে পারছিলেন যে আগামী 2-3 দিনের বেশি এটা যদি সাসটেন্স করে এই আন্দোলনটা, তাহলে কিন্তু শেখ হাসিনাকে হয়তো যুদ্ধপরাধী বলে ঘোষণা করতে পারে আন্তর্জাতিক আদালত। এই চাপটা হয়তো দিল্লির কাছে কোথাও ছিল, এবং শেখ হাসিনার মেয়ে তিনি কিন্তু নিজে দিল্লিতে থাকেন এবং তিনি দিল্লিতে থেকে রাষ্ট্রসংঘের যে কাজ সেই রাষ্ট্রসংঘের কাজ পরিচালনা করেন। এই মুহূর্তে লেবার পার্টি, বুঝতে হবে তোমাকে এই মুহূর্তে কেন তিনি ইংল্যান্ডে গেলেন না। ইংল্যান্ডে এই মুহূর্তে লেবার পার্টি রয়েছে, লেবার পার্টি কমিউনিস্ট বিচারধারায় বিশ্বস্ত, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি ইংল্যান্ডে হয়তো গেলে তার যাত্রা সেখানে খুব একটা ভালো হতো না, হয়তো তাকে ইংল্যান্ডের উপর তাকে গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে হস্তান্তর করে দিতে পারত। এই একটা আশঙ্কা হয়তো ছিল, তার জন্য কিন্তু শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছেন, তাছাড়া আর কোনো গতি নেই। কিন্তু তিনি ভারতের কাছে এসছেন। ভারত শান্তিপ্রিয় রাষ্ট্র, সবসময় অতিথি সমাগম করতে, অতিথিদের অভ্যর্থনা দিতে জানে। তিনি একটি অন্য রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তাকে শ্রদ্ধার সহিত ভারত সরকার তাকে নিয়েছে, শ্রদ্ধার সহিত তাকে ভারত সরকার তাকে রাখবে, মান মর্যাদায় রাখবে। কিন্তু আজকের পর বাংলাদেশের অবস্থা কিন্তু আরো করুণ থেকে করুণতর হবে। যেটা কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় অন রেকর্ড একটা কথা বলেছিলেন, সেই খবরে আমরা আসছি একটু বাদেই। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই বিষয়ে কি বলেছেন সেটা আপনাদের আমরা এক্সক্লুসিভ শোনাবো। কিন্তু ভারত সরকারের যারা গোয়েন্দা তারা হয়তো বুঝতে পারছিলেন যে আর বেশি দিন থাকলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। একেবারে নীল, আমি তোমাকে একটু থামাবো এবং মাঝখানে একটু আপডেট দিয়ে রাখবো। ইতিমধ্যে যেটা খবর আমরা পাচ্ছিলাম যে ভারতে এসে প্রবেশ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই মধ্যে এবার অনির্বাচিত দল যেন ক্ষমতা দখল না করে, ইতিমধ্যে সেই বার্তা হাসিনার ছিলেন। তারই মধ্যে এবার বঙ্গবন্ধুর মূর্তি এবার ভাঙতে শুরু করেছে বিক্ষোভকারীরা। এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। একদিকে ভারতে প্রবেশ করেছে শেখ হাসিনা, তার অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি, যে বঙ্গবন্ধু কার্যত বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়েছিল, তার এবার মূর্তি ভাঙা হচ্ছে। এই বিষয় নিয়ে সরাসরি আবারও চলে যাবো এক্সিকিউটিভ এডিটরের কাছে, নীল বণিক রয়েছে। নীল, এই গোটা বিষয় সম্পর্কে তুমি কি বলবে? যেখানে আমরা দেখতে কিছুক্ষণ আগেই তুমি আপডেট দিছিলে, তারই মধ্যে আরো তো পরিস্থিতি আরো ক্রমশ উত্তপ্ত হচ্ছে, কি বলবে গোটা বিষয়? দেখো, এটা তো চেনা চিত্রনাট্য, এটা তো হওয়ারই ছিল, এটা হয়েছে। যে বাংলাদেশের গতকাল পর্যন্ত আন্দোলনের সামনে থাকা নেতৃত্ব ছাত্র নেতৃত্ব তারা বলছিল তাদের এই আন্দোলন হচ্ছে ছাত্রদের জন্য। আজকে সেই ছাত্র আন্দোলনেই বঙ্গবন্ধু তাদের জাতির পিতা। বঙ্গবন্ধু কিন্তু ভারতের জাতির পিতা নয়, বঙ্গবন্ধু জাতির পিতা হচ্ছে বাংলাদেশের। সেই বঙ্গবন্ধুর জাতির পিতা যারা বাংলাদেশে বসে এখন আন্দোলন করেছিলেন, তাদের পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছিল, এবং যে ভাষাতে তারা আজকে যে পতাকাটা নিয়ে মাথায় ফেট্টি বেঁধে তারা আন্দোলন করছিলেন, এবং বাংলাদেশের পতাকা নিয়ে আজকেও দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, সেই পতাকাটার ধারক এবং বাহক তাদের নিয়ে এসে দিয়েছিল বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর আজকে মূর্তি তারা ভাঙলো। এইটা তাদের অতীত, এটা তাদের ইতিহাস। সেই ইতিহাস বাংলাদেশের একাংশের মানুষ তারা ভুলবে কিভাবে? এটাই তো বাংলাদেশিদের ইতিহাস। বাংলাদেশিদের একটা অংশের ইতিহাস এটাই। তারা উগ্র ফান্ডামেন্টালিজমে বিশ্বাসী, তারা হচ্ছে ধর্মান্তকরণে বিশ্বাসী, উগ্র মৌলবাদে বিশ্বাসী। অর্থাৎ জামাত যে চিত্রনাট্য তৈরি করেছিল বিগত 3 মাস ধরে, আজকে সেটা সফল হয়েছে জামাতের। তাহলে জামাত কর্মীরা তো উল্লাস করবেই, জামাত কর্মীরা উল্লাস করতে গিয়ে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একের পর এক মূর্তি ভাঙছে। আরেকটু বাদে যদি আমি দেখি যে ঢাকার যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু বহু ভাস্কর্য রয়েছে, সেই ভাস্কর্য হয়তো কিছুক্ষণ বাদে ভাঙবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো বাংলাদেশের জামাতপন্থী মানুষরা চেয়েছিলেন। এবং বাংলাদেশের যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা যদি সত্যিই আজকে জামাতপন্থী না হয়, তাহলে তারা আজকে কি বিবৃতি দেবে? এই বিবৃতি, তারা কি এই দৃশ্য
রাখার জন্যই তারা কোটা আন্দোলন করেছিলেন। এই যে মুখোশের আড়ালে, জামাতের মুখোশের আড়ালে কিন্তু এই ছাত্রছাত্রীরা দীর্ঘদিন লালন পালন করেছেন। জামাতের মানে মতাদর্শে তারা এতদিন ছিলেন ছাত্রছাত্রী। একটু বাদে যদি আমি দেখি যে ঢাকার জগন্নাথ হলের নাম বদলে দিয়েছে, সেটাও অবাক হব না। এটাই তো তারা চেয়েছিলেন, সেটাতেই তারা সফল হয়েছেন। এটা যে করবে সে কথা কিন্তু একেবারে বলাই বাহুল্য। কিন্তু সব থেকে বড় বিষয়, এই মুহূর্তে ভারত সরকারের কিন্তু বর্ডারে এক্সট্রা ফোর্স ইতিমধ্যেই পাঠানো উচিত। কারণ জামাতপন্থীদের পরবর্তী টার্গেট হবে কিন্তু ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, অসম এবং মেঘালয় বা মিজোরাম। এইটা হবে জামাতের পরবর্তী টার্গেট। এবং এই মুহূর্তে তোমাকে আমি চেষ্টা করব, আমি একটুখানি চেষ্টা করব যে এই মুহূর্তে যে আমার কাছে তথ্য এসছে যে বাংলাদেশের জামাতপন্থীরা একটা নতুন ম্যাপ তৈরি করেছে নয়া বাংলাদেশের। এই মুহূর্তে যে এক্সক্লুসিভ আমি তথ্য দিচ্ছি তোমাকে, যে জামাতপন্থীরা একটা ম্যাপ তৈরি করেছে, যেই ম্যাপে বাংলাদেশের তোমার হচ্ছে নতুন বাংলাদেশের একটা ম্যাপ তৈরি করেছে। সেই ম্যাপের ছবি আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব, এই বুলেটিনই দেখানোর চেষ্টা করব যে তারা কিন্তু ইতিমধ্যেই, হ্যাঁ আমি পেয়েছি, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে দেখো তুমি যেটা বলছিলে, দেখো এই সেই ছবি, এই মুহূর্তে যে ছবি পেয়েছো, দেখো ছবি বলতো এই মুহূর্তে যে ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, সেই ছবি দেখলে বোঝা যাবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রহমানের যে ছবি, সেই ছবির উপরে দেখো কিভাবে ভাঙছে। আমি এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখানোর চেষ্টা করব আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে ছবিটা, যে কিভাবে বাংলাদেশের যে বঙ্গবন্ধুর ছবি, সেই বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখুন। উপরে একজন বিদ্রোহী মানুষ, যিনি জামাতপন্থী মানুষ, তিনি বসে রয়েছেন এবং সেই বসে থাকার জন্য, বসে থেকে মূর্তিটা যে ভাঙছে, তুমি যেটা বলছিলে, সেই এক্সক্লুসিভ তথ্য বা ছবি এই মুহূর্তে কিন্তু আমরা তুলে ধরছি। সেই ছবি একবার যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সেই ছবি একেবারে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে কিভাবে বাংলাদেশে। এবার আরো দেখাবো যে বাংলাদেশের যে তোমার হচ্ছে ছবি, সেই ছবিতে দেখাবো যে নতুন ম্যাপ, ইতিমধ্যেই জামাতপন্থীরা একটি নতুন ম্যাপ তৈরি করেছে। যে নতুন ম্যাপ দেখো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। আমরা পরবর্তীকালে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের একটা অংশকে কিন্তু বাংলাদেশের এই জামাতপন্থীরা তারা বাংলাদেশের নয়া ম্যাপে কিন্তু দেখাচ্ছে। এই যে ছবি, যে বাংলাদেশ মাত্র কিছুক্ষণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তার মধ্যেই সব থেকে যে বড় চিত্রটা আমি তুলে ধরছি যে বাংলাদেশের জামাতপন্থীরা এই মুহূর্তে সব থেকে যে বড় যে তারা যে চিন্তাটা করছিলেন যে পশ্চিমবঙ্গের একটা অংশ তারা নিয়ে নেবে, পশ্চিমবঙ্গের একটা অংশকে যে তারা টার্গেট করেছে, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। এবং দেখুন সেখানে কিন্তু বাংলাদেশের একটা অংশ, পশ্চিমবঙ্গের একটা অংশ অর্থাৎ ভারতের একটা অংশকে তারা কিন্তু নিয়েছে এবং তারা সেই ম্যাপ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলিতে কিন্তু তারা কিন্তু আপলোড করতে শুরু করেছে। তাদের টার্গেট এবার পশ্চিমবঙ্গ। আমি আরো একবার দেখানোর চেষ্টা করব যে সেখানে দেখানো হয়েছে কোথা থেকে। যদি দেখো তাহলে যে নতুন যে ম্যাপটা, তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, বাংলাদেশের সেনা প্রধান এই মুহূর্তে বক্তব্য রাখছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব।
একেবারে আমরা যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে, একদিকে যখন বিক্ষোভ এবং তারই মধ্যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মূর্তি ভাঙা হচ্ছে, তারই পাশাপাশি আমরা দেখলাম যে ভারতে ইতিমধ্যেই প্রবেশ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি যে সেনা প্রধান এই মুহূর্তে বক্তব্য রাখছে। কি বলছেন তিনি গোটা বিষয় নিয়ে শোনাবো আপনাদের। আমরা এখনো এটা কোনো আর্লি আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মানুষের সাথে আমরা একটা সলিউশন পৌঁছাবো। পরিস্থিতি ছিল সময় ছিল কম ছিল, যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলাই সবাই, বাট প্রধান দলের সমস্ত নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমার এই বক্তব্যের ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে হবে, এভাবে আমরা কাজ করব। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইট ইজ টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন, আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা আন্দোলনরত, যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি ব্রিফিং করছিলেন এবং তিনি একটা জিনিস পরিষ্কার করে বলেছেন যে কার্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং ভারতে তিনি আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি এবং এক প্রকার বিমানবন্দরে তিনি নেমেছেন আগরতলাতে। তবে আগরতলা বিমানবন্দর নয়, এক প্রকার বলা যায় আসাম রাইফেলস যে ময়দান রয়েছে শহর আগরতলার বুকে, সেই ময়দানে নেমেছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং সূত্রের খবর ত্রিপুরাতে তিনি আত্মগোপন করতে পারেন, যেমনটা সূত্রের খবর এই মুহূর্তে, এবং তারপরেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এমনটাই মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে এই মুহূর্তে বিক্ষোভকারীরা। বাংলাদেশ থেকে যে খবর উঠে আসছে আমাদের কাছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে দখল আর্মিদের হাতে চলে যেতে পারে, যে খবর কার্যত পক্ষে মনে করা হচ্ছে। বাংলাদেশ থেকে যে খবর এখনো অব্দি উঠে আসছে, নিউজ ভ্যানগার্ড সেই আপডেট দিচ্ছে আপনাদের সামনে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। কপ্টারে চেপে নিরাপদ আশ্রয়ে তিনি রওনা হয়েছেন। দুটো আনুমানিক ৪৫ মিনিটে তিনি বাংলাদেশ ছেড়েছেন, ভারতে আশ্রয় চেয়েছেন। এমনকি ভারতে ফেরার জন্য তিনি বিমানের আবেদন জানিয়েছিলেন ভারত সরকারের কাছে, কিন্তু সেই দিক থেকে তাকিয়ে ভারত জানিয়েছিল যে কোন রকমে তাকে আসতে হবে ভারতে, তারপরে নিশ্চয়ই ভারত সেই জায়গা দেবে, নিরাপদ আশ্রয় দেবে, এক প্রকার বলা যায়। কপ্টারে চেপে তাই তিনি আগরতলাতে এসেছেন, যে খবর মিলছে সূত্রের ভিত্তিতে। এবং তারই সাথে যে ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে বিক্ষোভকারীর দল ঢুকে পড়েছে, বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। দেখাবো আমরা বিভিন্ন সময়ের আপডেট। তবে এই মুহূর্তে আমি আবারও চলে যাব এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমাদের সাথে জুড়ে গেছেন, নীল বণিকের কাছে যাব। তবে এই মুহূর্তের যে খবর, প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা
হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং বিকেল আনুমানিক 4টের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশের আর্মির ইতিমধ্যেই যিনি সেনা প্রধান, তিনি সেই জায়গাতে ভাষণ রাখবেন। যদিও কিছুক্ষণ আগেও আমরা সেই ছবি দেখিয়েছি, যিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন। এবং তার পাশাপাশি সরাসরি চলে যাব, নীল বণিক রয়েছেন আমাদের সাথে। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে দিয়েছেন, ইতিমধ্যে ভারতে প্রবেশও করেছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, যে আপডেট তুলে ধরছি, তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার যারা পিসিআর রুম আছে তাদেরকে দ্রুত দেখানোর জন্য অনুরোধ করব যে বাংলাদেশের নতুন মানচিত্রে কিভাবে বাংলাদেশের যে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে সেই নতুন মানচিত্রে কিভাবে ভারতের একটা বড় অংশকে দেখানো হয়েছে সেইটা একবার দেখানোর অনুরোধ করব। আমি যেটা বলছিলাম তোমাকে, দেখো বাংলাদেশের যে নতুন মানচিত্র, সেই নতুন মানচিত্রে কোথায় কোথায় দেখানো হয়েছে। নতুন মানচিত্রে কলকাতাকে দেখানো হয়েছে, বাংলাদেশের মানচিত্রে খড়গপুর, দুর্গাপুর, বহরমপুর সহ বিভিন্ন একটা বিরাট অংশ কিন্তু বাংলাদেশের মানচিত্রকে দেখানো হয়েছে। আমি পিসিআর টিম গত কিছুক্ষণের মধ্যেই সেই তথ্য আপনাদের দেখাবে। আমি এই মুহূর্তে আমি অনুরোধ করব দ্রুত যাতে সেই চিত্র দেখানো। এই যে একেবারেই দেখো এক্সক্লুসিভ সেই ছবি আমরা তুলে ধরছি, যে জামাতপন্থীরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের জামাতপন্থীরা ইতিমধ্যেই ভারতের একটা বড় অংশকে কিন্তু ইতিমধ্যেই দেখিয়ে তারা প্রচার শুরু করে দিয়েছে। সেইখানে এই জায়গাতে কি মনে করা হচ্ছে যে এই যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি, যে ম্যাপ আমরা দেখছি, সেই ভারতের অংশটুকুকে কি টার্গেট করেছে এই মুহূর্তে জামাতপন্থীরা? কি মনে হয়? একেবারেই, এই যদি টার্গেট না করে তাহলে যে এই যে ম্যাপ, সেই ম্যাপ কিন্তু আজকে তৈরি হয়নি। এই ম্যাপটা 3 থেকে 4 দিন আগে পর্যন্ত ঘুরছিল। সেই মানে যে খবর, সেই খবর কিন্তু আমরা ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি কিন্তু আমাদের প্রত্যেকটা কপিতে কিন্তু আমরা বলেছি। কিন্তু আজকে দেখা গেল যে সেই ম্যাপটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে ভাইরাল হতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, এই ম্যাপ কিন্তু ইতিমধ্যেই জামাতপন্থী যে আন্দোলনকারীরা তাদের হাতে হাতে ঘুরছে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জামাতপন্থীদের পরবর্তী টার্গেট কি? তাহলে একটু থামাবো। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, যেখানে জামাতপন্থীরা ইতিমধ্যে টার্গেট করেছে ভারতের একটা বিশাল অংশকে, এবং তার মধ্যে রয়েছে ত্রিপুরা। এবং যেটা সব থেকে বড় উদ্বেগের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, বর্তমানে যে ছবি, বাংলাদেশের বর্তমানে যে ছবি দেখাচ্ছি, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে, গণভবন থেকে শুরু করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সবটাই এখন দখলে গেছে এক প্রকার বিক্ষোভকারীদের। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলাদেশ উত্তাল, গত কয়েকদিনের কোটা বিরোধী আন্দোলন, এবং এই কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে এক প্রকার উত্তাল হয়েছে বাংলাদেশ, এবং এর পেছনে বেশ কিছু ইকুয়েশন কাজ করছে। আমাদের এক্সিকিউটিভ এডিটর যেটা তুলে ধরছেন, ছাত্র আন্দোলন একেবারে সামনে রাখা একটা আই ওয়াশের খেলা, এর পেছনে কাজ করছে একটা বড় সড় ইকুয়েশন, যার জন্যই আজ দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ত্রিপুরা আগরতলা, এই আগরতলাতেই তিনি এসে পৌঁছেছেন, নিরাপদে তিনি আশ্রয় নিয়েছেন। আসাম রাইফেলস যে ময়দান রয়েছে সেই ময়দানে তিনি এসে নেমেছেন, এবং তারপরই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে সূত্রের খবর। তবে অন্যদিকে আরো বেশ কিছু সূত্র এই মুহূর্তে দাবি করছে যে ত্রিপুরাতেও আত্মগোপন করতে পারেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশ ছাড়তে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ, অর্থাৎ ভারতের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ জুড়ে ছড়িয়েছে, যেখানে 45 মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছিল। আর ঠিক সেই সময়ের মধ্যে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু আর্মির পক্ষ থেকে সেটাও অ্যালাউ করা হয়নি। এই মুহূর্তে দেখাচ্ছে যে ছবি, বিক্ষোভকারীরা এই একেবারে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে গণভবন সবটাই দখলে নিয়েছে। দেখাচ্ছি আমরা সেই ছবি, রীতিমতো উত্তাল বাংলাদেশ, এবং তারই সাথে পদত্যাগ করতে
ভারতে ভারত দখলের চিন্তা ইতিমধ্যে জামাতপন্থীদের। আমাদের এক্সিকিউটিভ এডিটর যেটা তুলে ধরছিলেন, যে ম্যাপ দেখাচ্ছিলাম আপনাদের সামনে, সেই ম্যাপ কিন্তু ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। হ্যাঁ দেখো, তোমাকে এটাই বলছিলাম যে ভারতের জন্য কিন্তু ইতিমধ্যেই এই ম্যাপ কিন্তু যথেষ্টই উদ্বেগ বাড়াবে। আমরা দেখছিলাম যে বাংলাদেশে যেই সময়তে প্রত্যেক দিন হিংসার ছবি, সেই সময়তে এ রাজ্যে কিভাবে বেআইনি অনুপ্রবেশ ঘটছে এবং জামাতপন্থীরা, আমি বিশ্বাস করি না ভারতীয় সেনার বা বিএসএফ এর প্রতি আমাদের পূর্ণ মর্যাদা আছে। কাশ্মীরের মতো, কাশ্মীর বা সিয়াচিনের মতো জায়গায় যদি পাকিস্তান চীনের সঙ্গে টক্কর দিয়ে ভারত তার সীমান্ত ধরে রাখতে পারে, তাহলে এই জামাতপন্থীদের উড়িয়ে দিতে ভারতের সেনাদের 1 সেকেন্ড লাগবে না। কিন্তু এই জামাতপন্থীরা তো আর, তারা ভালো মতোই জানেন যে ভারতের অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু জাতীয় স্বার্থে এক থাকে এবং এই জাতীয় স্বার্থে ভারতের কোনো রাজনৈতিক দল কিন্তু কখনোই তারা বিদেশের শক্তির সঙ্গে হাত মেলাবে না। সেই জায়গাতে জাতীয় স্বার্থে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো, হয়তো কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো তিনি বা দিল্লির কর্তারা তারা সর্বদলীয় বৈঠক ডাকবেন, এ বিষয়ে কোনো ভুল নেই। সেই বৈঠকে জাতীয় স্বার্থ যদি, যখনই তারা এক হবে, বাংলাদেশকে এই জামাতপন্থীদের নিয়ন্ত্রণ করতে ভারতের সৈন্যদের 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে ভারতের সেনা ইচ্ছে করলে। নীল, এই সময় তোমাকে আরেকটা প্রশ্ন করব, এই যে ত্রিপুরা সীমান্ত, এটা এই মুহূর্তে কতটা নিরাপদ এবং কতটা এখন সীমান্তে নজরদারি বাড়ানো প্রয়োজন ভারত সরকারের বলে মনে হয়? দেখুন, সে নজরদারি বাড়াতে হবে, এ বিষয়ে এই কথাটা একেবারেই অনস্বীকার্য। নজরদারি বাড়াতে হবে, কারণ জামাতপন্থীরা যারা হচ্ছে চায়নার সঙ্গে ডিল করে, যারা ইন্টারন্যাশনাল ডিল করে, তারা এত বোকা নয়, তারা কিন্তু খুব ধূর্ত এবং কিভাবে তারা ম্যানেজমেন্ট করতে হয় সেটা জানে। বাংলাদেশকে দেশের রাষ্ট্র ক্ষমতা লক্ষ্যেপিয়ে নেওয়া যায়, কিন্তু ভারতের রাষ্ট্র ক্ষমতা লক্ষ্যেপিয়ে নেওয়া যায় না, এটা জামাতপন্থীরা খুব ভালো মতোই বোঝে। তাই জামাতপন্থীরা লক্ষ্যেপিয়ে ভারতের একচুল জমিও দখল করার সাহস সেটা তারা কোনোদিন দেখাবে না। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ থাকে অতি উৎসাহী, বলে না, অতি উৎসাহী কিছু জামাতপন্থী যদি এই মুহূর্তে যেখানে অরক্ষিত সীমান্তগুলি রয়েছে সেই অরক্ষিত সীমান্তগুলিতে চলে আসে, তাহলে কি হবে? এই একটা প্রশ্ন হতে পারে। কিন্তু সেখানে আজকের পর থেকে হয়তো বিএসএফ এর নজরদারি বাড়বে, বিএসএফ এর টহলদারি আরো বাড়বে। এবার দুই একটা অনুপ্রবেশ, এটা দেখো হতেই পারে। এত বড় 4,500 কিলোমিটার সীমান্ত, সেই 4,500 কিলোমিটার সীমান্তে পাহারা দেওয়া এটা মোটেও কিন্তু সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। সেই থেকে জামাতপন্থীদের একটা যে বড় অংশ, সেই জামাতপন্থীদের একটা বড় অংশ তারা ভারতের মধ্যে এবার তারা অস্থিরতা তৈরি করতে পারে, ভারতের মধ্যে তারা অস্থিরতার পরিকল্পনা তৈরি করবে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর পরিকল্পনা করবে, এইগুলি করবে। কিন্তু সেই জায়গাতে ভারত সরকারকে কিন্তু কড়া নজরদারি দিতে হবে এবং বেছে বেছে ভারত সরকারকে কিন্তু এখন ভিসা প্রক্রিয়া চালু করতে হবে। গণহারে ভারত সরকার যদি ভিসা প্রক্রিয়া চালু করে, তার খেসারত কিন্তু ভারতের সার্বভৌমত্বে দিতে হবে, এ বিষয়ে আমার মধ্যে কোনো দ্বিমত নেই। অন্যদিকে দিল্লির যারা কর্তারা আছেন, দিল্লির কর্তারা, যেটা আমি তোমায় বলছিলাম, ভারত সরকারের সমস্ত কিছু জাতীয় স্বার্থে ডিসক্লোজ করা সম্ভব নয় এবং এই যে সেনার অভ্যুত্থান যে হলো, সেই সেনা অভ্যুত্থানে হয়তোবা, আমি আবারও বলছি, হয়তোবা ভারত সরকারের তরফ থেকেও কোনো বার্তা শেখ হাসিনার কাছে হয়তো বা পৌঁছে গিয়েছিল, তার জন্য শেখ হাসিনা হয়তো আর বাড়তি রিস্ক নিতে চাননি এবং নিশ্চয়ই দিল্লিতে তিনি আসবেন। আমি নীল তোমাকে আরেকবার থামাবো। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, বিএসএফ সূত্রে ভারত এবং বাংলা সীমান্তে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত, ত্রিপুরার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তকে একেবারে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং আসাম রাইফেলসের যে ছবি, সেই ছবিও কার্যত ভাইরাল। বাংলাদেশের একাধিক ভিডিও এই মুহূর্তে ভাইরাল হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে। তবে সীমান্তকে কড়াকড়ি রাখতে হাই অ্যালার্ট বিএসএফ এর, কোন রকমের অনুপ্রবেশ এই মুহূর্তে হবে না, হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, নীল যেমনটা বলছিলে। হ্যাঁ দেখো,
হাই অ্যালার্ট জারি থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যাতে বাড়তি কোনো উত্তেজনা বর্ডারে না ছড়ায় সেটা বিএসএফ এর দেখার দায়িত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেটা দেখার দায়িত্ব, সে বিষয়ে কোনো ভুল নেই। যেটা প্রশ্ন সেটা হচ্ছে জামাতকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশে বাংলাদেশের জামাতকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ভারত সরকারের নেই, কোনো ক্ষমতা ভারতীয় আর্মির নেই। তাহলে ভারতের অ্যাডমিনিস্ট্রেশন কি করতে পারে, এদেশে জামাতপন্থীদের কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা কিন্তু আজকে থেকে ভারত সরকারকে করতে হবে। না হলে কিন্তু এই যে খেসারত, সেই খেসারত কিন্তু ভারতকে কিন্তু দিতে হবে। অন্যদিকে দিল্লিতে গোয়েন্দা প্রধানদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভারতের পরবর্তী লক্ষ্য কি, কারণ বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যদি জামাতের দখলে যায়ও, তাহলেও কিন্তু আমরা জামাতকে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারবো না। মানে জামাতকে অস্বীকার করলেও সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু ভারতের পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না, কারণ 4500 কিলোমিটার সীমান্ত, সেখানে ভারতের পলিসি কি হবে, বিদেশ মন্ত্রকের পলিসি কি হবে। বিদেশ মন্ত্রক কি সরাসরি, যেহেতু জামাতপন্থীরা ক্ষমতায় রয়েছে তাই বাংলাদেশের থেকে কি একেবারেই মুখ ফিরিয়ে নেবে, যেটা পাকিস্তানের সঙ্গে করছে, না একটা ওপেন ডায়ালগ ডেমোক্রেসি রেখে ধরি মাছ নাছুই পানির মতো একটা চলার চেষ্টা করবে। এটাই কিন্তু সব থেকে এখন বিদেশ মন্ত্রকের নেওয়া সব থেকে বড় স্ট্র্যাটেজি। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে আমরা জানি, বিদেশ মন্ত্রক চলে কিছু ইনপুটে। কার কার ইনপুটে চলে, না কেন্দ্রীয় গোয়েন্দাদের ইনপুটে চলে। কেন্দ্রীয় গোয়েন্দাদের ইনপুট কে, ইন্টেলিজেন্স কে, ইন্টেলিজেন্স হচ্ছে আর্মি ইন্টেলিজেন্স আছে, বিএসএফ ইন্টেলিজেন্স আছে, আসাম রাইফেলসের ইন্টেলিজেন্স আছে, এছাড়াও সেন্ট্রাল আইবি আছে এবং প্রত্যেকটা স্টেটের নিজস্ব আইবি রয়েছে। এছাড়াও সেখানে ভারতবর্ষের এই যে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসি, যেটা র দেখাশোনা করে, র এর নিজস্ব একটা ইনপুট থাকবে। এই সমস্ত ইনপুটগুলি নিয়ে কিন্তু হয়তো ন্যাশনাল সিকিউরিটি যে অ্যাডভাইজার অজিত দোভাল হয়তো তিনি একটা প্ল্যান তৈরি করতে আজকেই শুরু করে দেবে এবং সেই প্ল্যান হয়তো দিল্লির অন্দরে ইতিমধ্যেই সেই প্ল্যান নিয়ে পোস্টমর্টম চলছে। এবং বাংলাদেশের উপর কি, বাংলাদেশের উপর কড়া নজরদারি রাখতে হবে এবং বাংলাদেশের উপর কড়া নজরদারি রেখে তাদের সেই প্ল্যানটা ঠান্ডা মাথায় এক্সিকিউট করতে হবে। ভারতীয়দের প্রচুর সম্পত্তি রয়েছে, ভারতীয়দের প্রচুর সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে, বহু জায়গায় ভারতীয়দের রাস্তা রয়েছে, পদ্মা সেতুর পাশে যে আমরা জানি যে আখাউড়া রেল স্টেশন রয়েছে। এই যে প্রজেক্টগুলিতে যাতে ভারতের যে অংশীদারিত্ব রয়েছে, সেই অংশীদারিত্বের যে প্রজেক্টগুলো, সেগুলো আজকের কি হবে। জামাতরা চাইলেই, কারণ তারা তো ধ্বংসলীলা চালাতে ভালোবাসে, তারা ভারতের অজুহাত দেখিয়ে যদি সেই প্রজেক্টগুলোকে নষ্ট করে ফেলে, আপাতমস্তক ভারতকে মেনে নেওয়া ছাড়া আর অন্য কিছু করার নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে ওপেন ডায়ালগ ডেমোক্রেসির মাধ্যমে যত সেই প্রজেক্টগুলোকে বের করে নিয়ে এসে যাতে একটা রান করাতে পারে দেশের অর্থনীতির চাকা, সেটাই কিন্তু বিদেশ মন্ত্র এবং ভারত সরকারের ভূমিকা হবে। এখন দেখার যে ভারত সরকার এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে কিভাবে সামলাবেন। একেবারে তাই নীল, ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিকে আমাদের নজর রয়েছে। তিনি দেশ ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই এবং ভারতে আশ্রয় নিয়েছেন, নিরাপদে আশ্রয় নিয়েছেন, কিন্তু এর পরে কি হবে। ইতিমধ্যে আর্মি দখল নিয়েছে, ভাষণ রেখেছেন এবং তারই সাথে আর্মির পক্ষ থেকে আরো বেশ কিছু ভাষণ বক্তৃতা রাখা হবে বিকেল 4টায়, যে খবরও মিলছে। কিন্তু এর পরে কি হবে, সমস্ত উত্তর, সমস্ত আপডেট দিতে নজর রাখতে হবে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না।